রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চলছে ভিপি নূরের চিকিৎসা। নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, হাত ফেটে গিয়েছে এবং সে এখন মুমূর্ষু অবস্থায় আছে। আশঙ্কাজনকভাবে ভিপি নূর সহ কয়েকজনকে ভর্তি করা হয়েছে কাকরাইলের এই ইসলামী হাসপাতালে। সেখানে উপর থেকে কারা বোম দিয়ে হামলা করিয়েছে। যে এইখানে যখন আমরা দাঁড়ানো ছিলাম তখন দেখলাম যে এইখান থেকে একরকম সব হলুদ হেলমেট পরা একটা অনেকে বের হলো এখান থেকে, জাতীয় পার্টি কার্যালয় থেকে বের হয়ে এইখানে যে ছাত্ররা ছিল তাদের উপর হামলা করলো। তো তাদের উপর হামলা করার পরে গিয়ে দেখি আবার হঠাৎ করে পুলিশ যৌথ বাহিনী হঠাৎ করে তাদের উপর হামলা করলো। এই হামলায় নূর আহত হয়েছেন খুব ভয়ানক ভাবে। একটু আগে দেখলাম ভিপি নূরকে ভয়ঙ্কর ভাবে পেটানো হয়েছে। আমরা ভিডিওতে দেখলাম পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পিটিয়েছে। এই পেটানোর বিষয়টির পেছনে কিন্তু গল্পটা খুব স্বাভাবিক নয়, এখানে অনেক ভারী গল্প রয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার রিকোয়েস্ট করব আপনাদের কাছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছে নুরুল হক নূর। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনী মিলে কিন্তু লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের পরেই কিন্তু সেই লাঠিচার্জেই আহত হয় ভিপি নুরুল হক নূর। ভিপি নূরের বর্তমান অবস্থা কী আমরা সেটা দেখে আসবো এবং কোন ঘটনার সূত্রপাত থেকে এই সংঘর্ষ কি ঘটেছিল, কেনই বা ভিপি নূর আহত হলো, ভিপি নূরের ওপরে কেন লাঠিচার্জ করা হলো, আমরা সেটা পুরোপুরি শুনবো প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে তারা কি বলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ভিপি নূরের ওপরে কেন হামলা করা হলো, ভিপি নূর কেন রক্তাক্ত হলো। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো আপনাদেরকে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি যদিও কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, রাজনীতি করি না, তারপরও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নূরের ওপর হওয়া এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। চলুন ভিপি নূরের ওপরে হওয়া হামলার কারণ কি এবং ভিপি নূরের ওপর কিভাবে হামলা করা হয়েছে সেটা আমরা শুনে আসি, তারপরে কথা বলি। আমাদের আজকের কর্মসূচি ছিল জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে গ্রেপ্তার করা। এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসবো তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি। সেই সময় আমাদের 4 থেকে 5 জন আহত হয়। এর প্রতিবাদে আমরা একটি মশাল মিছিল দেখি, নুরুল হক নূর এবং আমি ছিলাম। আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকরাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা করে। আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করে। স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না। তারপরে আপনার নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি। আমরা 9:30টার দিকে একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিই। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করেছি, আমি কথা বলবো, তারপরে নুরুল হক নূর কথা বলবে। এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ফেটে গিয়েছে এবং সে এখন মুমূর্ষু অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না, সবই আপনারা দেখেছেন, এখন কাতলি শুরু হয়ে গেছে। এবং একইভাবে আমিও হামলা শিকার হয়েছি। আমাদের শতাধিক নেতাকর্মী এই 9:30টার দিকে আমাদের প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী যে হামলা চালিয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, কারণ হাত ভেঙে গেছে, কারণ মাথা ফেটে গেছে, কারণ পা ভেঙে গেছে। আমি অবাক হয়ে গেলাম। গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত দল। গণ অধিকার পরিষদের এই গণ অভ্যুত্থানের যে ভূমিকা সবাই জানে। 18 সালের সংস্কার আন্দোলন না হলে 24 সালে গণ অভ্যুত্থান হয় না। আমরা 18 থেকে 24 সাল পর্যন্ত একটানা লড়াই করেছি। এই লড়াইয়ে নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছে, আমি অ্যারেস্ট হয়েছি, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি আমরা। সর্বশেষ গণ অভ্যুত্থানে নুরুল হক নূর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আমরা বারবার বলছি অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে। আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে বিতর্কিত করা যাবে না। সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালাবে।
আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো। সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে পুলিশের সাথে কথা বলে তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত থাকেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো, তিনি জানতেন। তারপরেও আমাদের উপর এইভাবে সেনাবাহিনী হামলা করলো, পুলিশ হামলা করলো, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই সরকার নিজ থেকেই জাতীয় পার্টিকে প্রতিষ্ঠান দিচ্ছে। ঘটনাটা হচ্ছে যে প্রথমত হলো যে এইখানে যখন আমরা দাঁড়ানো ছিলাম তখন দেখলাম যে এইখান থেকে একরকম সব হলুদ হেলমেট ওরা একটা অনেকে বের হলো এখান থেকে, জাতীয় পার্টি কার্যালয় থেকে বের হয়ে এইখানে যে ছাত্ররা ছিল তাদের উপর হামলা করে। তো তাদের উপর হামলা করার পরে আমি দেখছিলাম যে এখানে পুলিশও প্রতিহত করছিল, ছাত্রদের বিরুদ্ধে ছিল পুলিশ। তারপরে ছাত্ররা চলে যাচ্ছিল এবং এখানে গিয়ে তারা ঘোষণা দিল যে তারা প্রেস কনফারেন্স করবে, কার্যালয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এর মধ্যে তারা যখন চলে যাচ্ছিল তো আমরা প্রেস কনফারেন্স শুনে যাচ্ছিলাম তাদের সাথে। গিয়ে দেখি আবার হঠাৎ করে পুলিশ, যৌথ বাহিনী হঠাৎ করে তাদের উপর হামলা করলো। এই হামলায় নূর আহত হয়েছেন খুব ভয়ানকভাবে, যার ভিডিও ফুটেজ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছে। আর এইখানে এই ঘটনার পর যখন এই জায়গাটা শান্ত হয়ে গেল তখন জিএম কাদের যখন বের হয়েছেন তখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরছিল যে তার কিছু বক্তব্য বলার জন্য, যে তারা বলছিল যে এত বড় ঘটনা আপনি কিছু বলে যান। তো উনি বললেন যে উনি কিছু বলবেন না, প্রেস কনফারেন্সের মাধ্যমে বলবেন। তারপরে উনি সাংবাদিকদের ভিড়ের কারণে গাড়িতে উঠতে একটু সমস্যা হচ্ছিল, তো উনার কর্মীরা সাংবাদিকদের সরিয়ে দিয়ে ধাক্কাইয়া তারপরে গাড়িতে যখন তুলে দিল, তারপর সাংবাদিকরা গাড়ির সামনে দাঁড়িয়ে বললো যে আপনি কিছু বলেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই সাংবাদিকদের ভিড়ের মধ্যে উনি গাড়ি দিয়ে সাংবাদিকদের ধাক্কাইয়া একদিকে নিচ্ছে সামনে থেকে উপরের দিকে, আর পিছন থেকে উনার বাহিনী সাংবাদিকদের মারতেছে, মাইরা পিছন থেকে মারছে, সামনের দিকে উনি ধাক্কাচ্ছে। তারপরে সাংবাদিকরা একটা পর্যায়ে টিকতে পারে না, সরে গেছে, তারপর গাড়ি চলে গেল। কিন্তু পুলিশ দাঁড়িয়ে দেখলো, পুলিশ এখানে সাংবাদিকদের রক্ষার জন্য কোনো মানে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ তাদের ছিল না। জিএম কাদের চলে যাওয়ার পরে পুলিশ গিয়ে বলছে কি হয়েছে এই হলো বিষয়। এর পাশাপাশি আমি যে জিনিসটা শেয়ার করবো যে এখানে যখন ঘটনা যখন সংঘটিত ঘটলো, তো ঘটনার সাথে আজকে এখানে জাতীয় পার্টির অফিসের কেন্দ্রীয় কার্যালয় সাবন থেকে যে হলুদ মার্কা হেলমেট, যে হলুদ প্রতিটার মাথায় হলুদ বর্ণ হেলমেট, এই হেলমেট বাহিনী কোথায় থেকে এসেছে এবং এদেরকে কারা নিয়ে এসেছে, এই বিষয়টি আমাদেরকে আগে শনাক্ত করতে হবে। এই বিষয়টি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এর পাশাপাশি গণমাধ্যমের উপরে যে ধরনের নেককারজনক হামলা হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয়। এই দৃষ্টান্তমূলক এদের শাস্তি দাবি করছি যারা আক্রমণ করেছে। আর হলুদ বাহিনী, হেলমেট বাহিনী কারা, এদেরকে আমাদেরকে দেখতেই হবে। অধিকার নিশ্চিত করার দায় অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম কর্মীদের সেই সুরক্ষার জন্য তিনি দায়ী। তিনি কেন আজও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে কেন হাতে চুরি পরে তারা বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন সেই স্বৈরাচারের পথে এখনো হাঁটছে? তাহলে সাংবাদিকদের গায়ে হাত দিল, তাহলে কেন তারা কেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো না? আমার কথা হচ্ছে সাংবাদিকরা তাকে অবরুদ্ধ করেই রেখেছে। সেখানে সাংবাদিকদেরকে প্রোটেক্ট করা বা সাংবাদিকদেরকে সরিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কি ছিল আপনারা নিজেরাই দেখবেন। আপনারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন সত্য তথ্য প্রকাশ করে সত্য কথা সাধারণ মানুষের কাছে, দেশের কাছে, সারা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করেন। একটু আগে দেখলাম ভিপি নূরকে ভয়ঙ্করভাবে পেটানো হয়েছে। আমরা ভিডিওতে দেখলাম পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পিটিয়েছে। এই পেটানোর বিষয়টির পেছনে কিন্তু গল্পটা খুব স্বাভাবিক নয়। এখানে অনেক ভারী গল্প রয়েছে, এখানে অনেক ভারী পরিকল্পনা রয়েছে। পরিকল্পিতভাবেই যে ভিপি নূরকে পেটানো হয়েছে সেটা মনে করি না, তবে পেটানোর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এর পেছনে কিছু বিষয় রয়েছে। তারপর ভিপি নূরকে পেটানোর জন্য পিটিয়েছে এই জন্য সবাই খুব দুঃখ প্রকাশ করছেন, স্বাভাবিক। তার মতো একটা এখন সে তো নেতা হয়ে গেছে, তার মতো একজন নেতাকে এভাবে পিটাবে জনসম্মুখে, এটি কেউই আসলে আশা করে না। তাও আবার 5 তারিখের পর এমন একটি দেশ যখন স্বাধীন, শেখ হাসিনা নাই, এরপরও এই অবস্থার জন্য আমরা কখনোই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু কেন হয়েছে, কেন আমরা একটু ভাবতে হবে। ভাবনাটা এরকম, দেখুন দুই দিকে ভাবতে হবে। কারণ হলো আমরা খুব অন্ধ বিশ্বাস করি, আমরা অন্ধ মুরিদ হয়ে যাই নেতাদের, আমরা অন্ধ ভক্ত হয়ে যাই। কোনো নেতারা যখনই আমাদেরকে যাই বলবে তাই সঠিক, এই টাইপের মেন্টালিটি আমাদের, যে কারণে আমরা আসলে সামনে ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। মাথায় রাখবেন। কারণ হলো দেখুন 18-র সময় যখন আপনার কোটা আন্দোলন হয়েছিল তখন ভিপি নূররা ভালো ভূমিকা রেখেছে। আমরাও তাদের জন্য অনেক করেছি, তাদেরকে উঠানোর জন্য যথেষ্ট আমরা ভূমিকা রেখেছি। অনেকেই বলে হ্যাঁ আমাদের ফেসবুকে যথেষ্ট কাজ করেছে। এরপর থেকে তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তারা যখন একটা অবস্থানে চলে গেল তখন তারা মনে করলো যে আমাদের মানুষের দরকার নেই। তারা নিজের আলাদা একটা রাজনৈতিক দল গঠন করে ফেললো। তারা একটা শক্তি রূপান্তরিত হওয়ার জন্য তারা একদম রাজনৈতিক দল গঠন করলো। এরপর দেখা গেছে তারা সম্পূর্ণ নিজেদের সেই সার্বজনীন দাবি থেকে আস্তে আস্তে নিজস্ব একটা
জায়গায় তারা অবতীর্ণ হতে লাগলো, যেটা হয় আমাদের দেশে। এরপর দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল তারা ঘোষণা করলো। এরপর দেখা যাচ্ছে যে আর জনগণের সবার সাথে যে একটা অবস্থান ছিল তাদেরকে যে জনগণ রিক্সাওয়ালা থেকে শুরু করে স্টুডেন্টরা মিলে যে তাদেরকে তৈরি করেছে, এটা তারা ভুলে গেছে। ভুলে গিয়ে তারা নিজেদের মতো করে একদম নিজেদের নামে নিজেদের অবস্থান, নিজেরাই সব কিছু, নিজেরাই শীর্ষ নেতা, নিজেরাই সব তৈরি করবে, পলিসি থেকে শুরু করে সম্পূর্ণ নিজেদের একটা মানে কি বলবো এটাকে, যেটা হয় সাধারণত রাজনৈতিক দলগুলো, যে আমরা ছাড়া আর কেউ খাবে না, আমরাই খাবো, এমন একটা পরিস্থিতি চলে গেছে। যাই হোক, তারা খাচ্ছে না খাচ্ছে সে নিয়ে আমি প্রশ্ন উঠাচ্ছি না, এ নিয়ে আমার ব্যক্তিগত মতামত জাস্ট আমি বলতেছি। অন্যদিকে ঠিক আমরা দুঃখজনকভাবে একই রকম প্যাটার্নে এনসিপির যারা এখন তো রেজিস্টার্ড দল হয়নি, তারাও কিন্তু একই পথে যাচ্ছে। দেখুন কি মিল, একই পথে যাচ্ছে। তারাও কিন্তু কিছুদিন আগে, মাত্র বছরখানেক আগে, আমরা সবাই তাদেরকে মেনে, এনসিপি তো এখন হয়েছে, তৎকালীন সময় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী নেতারা, তারা কোটা বিরোধী আন্দোলন, সে একই আন্দোলনের মাধ্যমে তারাও এসছে। তাদেরকে নিয়েও আমরা ভেবেছিলাম না তারাই জাতীয় সংকটগুলো নিয়ে কথা বলবে, আমাদের এইসব সংকট থেকে তারা হয়তো উদ্ধার করে আমাদের সবার জন্য তারা কাজ করবে, সবাইকে নিয়ে কাজ করবে। কিন্তু কি হলো, তারাও আবার ঠিক একইভাবে একই প্যাটার্নে তারা জাস্ট কয়েকজন 4-5 জন মিলে বাকিদের সবাইকে নিয়ে আরেকটি দল গঠনের পথে এগুচ্ছে। এখন তারাই সর্বসর্বা, তারা কাউকে ডাকে না, তারা কাউকে চেনে না, তাদের আর কারোর প্রয়োজন নেই। এই একটি মোটামুটি, আমি ধান্দা বলবো না, এমন একটা পথে তারা এগুচ্ছে একইভাবে। তো কি হচ্ছে এখন, তারা আন্দোলন বলুন, কোথাও গিয়ে কোথাও মানে এরকম প্রতিবাদ বলুন, তারা নিজেদের দল ছাড়া কাউকে নেয় না। নিজেরা গিয়ে কোথাও কিছু আদায় করতে পারলে, হ্যাঁ আমরা আদায় করে নিয়ে আসছি, আমরা করে আসছি, প্রতিবাদ করে আসছি, আমরা শক্তিশালী, আমাদেরকে অন্যান্য বড় বড় দল আমাদেরকে গুনতে হবে, আমরা বড় বড় দলের শীর্ষ নেতাদের পাশে গিয়ে ছবি তুলবো, আমরা হলাম এখন সবচেয়ে শক্তিশালী। এই যে একটা চিন্তা ভাবনা, একটা ভাব চলে আসছে সবার মধ্যে, এই কারণে আলাদা আলাদা গিয়ে বিভিন্ন জায়গাতে মাইর খাওয়া শুরু হয়েছে। এই মাইর খাওয়া কিন্তু আজকে না, সামনে থেকে আরো মাইর খেতে হবে। খারাপ লাগবে, আমি কিন্তু এদের কারো বিপক্ষে না, আমি জাস্ট পর্যবেক্ষণ করে কথাগুলো বলছি, বাস্তবতা বলছি। তাদের বুঝতে হবে আবেগ দিয়ে আর এই বই পুস্তকের সাহিত্যিক ভাষা দিয়ে সবকিছু হয় না। আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি এই গত কয়েক বছরের সবচেয়ে বেশি বাস্তবতার সাথে আমি সবচেয়ে বেশি ছিলাম, কানেক্টেড ছিলাম, টাচে ছিলাম, সব পক্ষের সাথে টাচে ছিলাম। তো জানি তো একজন মাত্র শুধু আপনাদেরকে ওই বিভ্রান্ত করবার মতো কথাবার্তা আমি কখনোই বলি না, আমি আবেগে চলি না, আমি যথেষ্ট ভেবে চিন্তে কথা বলবার চেষ্টা করি, আর অনেক কিছুই নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করি। সুতরাং আমাদের আসলে আন্দোলন যত, এই যে কয়েক বছর যত আন্দোলন বলুন, হাসিনা বিরোধী আন্দোলন, যারাই জাতীয় সঙ্গে কাজ করেছে, পরবর্তীতে তারা সব নিজেদের আসলে আখের গোছানোর ধান্দায় বলুন অথবা আখের গোছানোর পথে হেঁটেছে, যে কারণে আমরা ইউনিক একটা শক্তি এখনো পর্যন্ত হতে পারিনি। জাতীয় পার্টি যাই করছে, জাতীয় পার্টির এখানে যাওয়ার এর কারণ কি জানেন? এর কারণ হলো এনসিপি এবং নুরুল হক নূরের একই জায়গায় তাদের মানে মিলে গেছে, তাদের বিষয়টা, অবস্থাটা মিলে গেছে এরকম। কারণ এখন সামনে যে রাজনীতিটা আসছে সেটি হলো যে আসলে জামাত ইসলাম, বিএনপির বাহিরে কয়েকটি শক্তিময় জামাত ইসলাম এবং অন্যান্য এনসিপি, নুরুল হক নূর, এই ছোটো ছোটো অনেকগুলো দল আছে, তারা একটা শক্তি। এবং এই শক্তিগুলোর উপরে আসলে বড় কোনো দল বিশ্বাস করতে পারতেছে না, আস্থা রাখতে পারছে না। এবং এদের উপরে এরা আসলে এই যে ছেলে মানুষের একটা ব্যাপার স্যাপার আছে, এরা অন্য কাউকে নিয়েও মানে আছে না যে সবাই মিলে একটা দল করি, সবাই মিলে একটা শক্ত অবস্থান করি, এদের ভিতরে এগুলি নাই। এরা আসলে মনে করে যে এই 25-30 বছর যারা আছে, এর নিচে যারা থাকবে এরাই আমাদের পক্ষ হয়ে কাজ করবে, এর বাইরে আমরা কাউকে খেতে দিব না, মানে খাবো নিজেরা খাবো, ব্যাপারটা এরকম একটা ভাব নিয়ে এদের উপরে কেউ সিরিয়াসলি কেউ নির্ভর করতে পারবে না, পারে না, পারা সম্ভব না। ক্ষমতার প্রশ্ন যখন আসে তারা ওই রকমভাবে ম্যাচিউর না, কোনোভাবেই না। আবেগে তারা অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু বিবেকে যখন মানুষ ভাবে ওদের ব্যাপারে, তখন অনেক জায়গাতে এসে থমকে যায়, আটকে যায়, যে এদের কাছে কি আমরা এই পোলাপানদের কাছে কি আমরা কোনো ক্ষমতা দেওয়ার মতো সেই অবস্থা কি তাদের আছে? এটা কি সম্ভব? এনসিপির 10-15টা সিট দিব, নুরুল হক নূরের 10-15টা সিট দিয়ে এগুলি কি ছেলে খেলা? আমি বাস্তবতার কথা বলতেছি, এরা অবশ্যই যোগ্য হতে পারে, কিন্তু আমাদের দেশের মতো দেশে সত্যিকার অর্থে পাওয়ার পলিটিক্স করবার মতো সেই সক্ষমতা অর্জন করতে হলে এখন বহু কিছু প্রয়োজন। দেখেন ইতিমধ্যে এখনো ক্ষমতায় যেতে পারেনি, যাওয়ার আগেই কিন্তু মোটামুটি যতটুকু শক্তি অর্জন, সামরিক শক্তি অর্জন করা হচ্ছে, এতটুকু দিয়ে কিন্তু বহু দিকে দেখা গেছে বহু ধরনের ধান্দার কথা আমরা শুনতে পাচ্ছি। যখন তারা একটা রাষ্ট্রীয় পাওয়ার পাবে তখন কি অবস্থা যাবে, খালি একটু ভেবে দেখুন। আমি বিশ্বাস করি এই ছেলেরা কখনো কোনো খারাপ কিছুর সাথে মিশতে পারে, ওদেরকে কেউ কিনতেও পারবে না, ওরা এমন কিছু করবে না। কিন্তু জনগণের সাথে তো আমরা কথা বলি ভাই, এবং আমরা তো
নিজেরাও বোঝার চেষ্টা করি, কখনো বলি না, কারণ এদেরকে ভালো চেয়েছি। কিন্তু এরা একটাই প্রবলেম, ওদেরকে যারা বড় করে, ওদেরকে যারা বড় করেছে, ওরা একটা সময় এসে তাদের থেকে বড় হয়ে যেতে চায়, হতে চায়। আর যখন এটা হয় তখন আর তাদেরকে কেউ বড় করতে দেয় না। একসময় এসে তাদেরকে কীভাবে আবারও পিছনে টেনে তাদের জায়গায় নিয়ে যায় বা যাওয়া উচিত বা যাওয়ার যে চেষ্টা, তখন সেই চেষ্টাটাই করে। আমরা করছি না, কোনো না কোনোভাবে করা হচ্ছে এবং হবে। সুতরাং খুব সাবধান, আবারও ভেবে চিনতে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে কাজ করতে হবে। এইভাবে আলাদা আলাদাভাবে গ্যাং স্টাইলে রাজনীতি হয় না, গ্যাং স্টাইলে সংগঠন হয় না। আমরা গ্যাং স্টাইল সংগঠন থেকে রাজনীতি বের হতে চেয়েছি বলেই 24-এ রক্ত দিয়েছে মানুষ, কিন্তু সেই রক্তের প্রতিফলন আমরা এখনো দেখিনি। সুতরাং আজকে নুরুল হক নূর মার খেয়েছে, তার মানে এই না যে সামনে আর কেউ মাইর খাবে না, মাইর খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনসিপি ওয়ালাদেরকেও বলবো একটু সতর্ক প্লিজ, সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করুন। এভাবে রাজনীতি হয় না, এভাবে গ্যাং হয়। সহযোদ্ধা নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের উপরে আজকে যে নারকীয় তাণ্ডব, আসলে এটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলে নিজেও গত 4 দিন আগে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে আসলে নিজেও গুরুতর আহত, আমি নিজেও হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরেও আসলে আজকের এই ঘটনা দেখে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছি না। মানে আমার পুরো পায়ে ব্যান্ডেজ করা, প্লাস্টার করা বাম পায়ে, আমি সেই প্লাস্টার করা পা নিয়ে এখন গাড়িতে যাচ্ছি ইসলামী ব্যাংক হাসপাতালে। আমার সহযোদ্ধা ভিপি নুরুল হক নূরের উপরে আজকে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে খুনি হাসিনা এবং ভারতীয় দালালেরা, এদের আর এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা বিপ্লবের পক্ষের শক্তির জন্য একটা বড় ধরনের মেসেজ, একটা বার্তা। এই যে আমরা বিপ্লবীরা একে অপরকে কটাক্ষ করি, এই যে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আমরা হেয় প্রতিপন্ন করি, এটা কিন্তু আমাদেরকে আজকে একটা মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি নিজেরা বিচ্ছিন্ন থাকি, তাহলে এই যে সন্ত্রাসীরা, এই যে খুনিরা, এই যে পলাতক হাসিনার রেখে যাওয়া সন্তানেরা, এরা কিন্তু আমাদের কাউকে রেহাই দেবে না, কাউকে না, নো বডি। আজকে আমি আসলে বাকরুদ্ধ বলতে পারি না, একবারে হতভম্ব। মানে কিভাবে সম্ভব? খুনি হাসিনার আমলে বারবার আক্রমণের শিকার হয়েছি, বারবার হামলার শিকার হয়েছি, দমে যাই নাই। 22 বার হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে অসংখ্যবার, জেলে গেছি, রিমান্ডে গেছি, কিন্তু আমরা আসলে দমে যাই নাই, আমরা পিছু হটি নাই। কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশে যাদের আমাদের এই রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু এই বাংলাদেশে আজকে আমাদেরকে রক্তাক্ত হতে হবে, আমাদেরকে আসলে এরকম গুরুতর একটা অবস্থার মধ্যে পড়তে হবে, এটা কি আমরা কখনোই চিন্তা করেছি? বলেন, এটা কি কখনোই আমরা ভাবতে পারি? আসলে কি বলবেন? তো যাই হোক, আমি আসলে কোনোভাবেই আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আজকের এই ঘটনা। আমি ছুটে যাচ্ছি হাসপাতালের, ভিপি নুরুল হক নূর আছেন এখন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে। তার সেই রক্তমাখা ছবি, আসলে কি বলবেন, সহযোদ্ধার এই রক্তাক্ত ছবি দেখে কোনোভাবে আসলে টিকে থাকা আসলে যায় না। এটা কি বলবেন, আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না আসলে আজকের এই ঘটনা দেখে। তো সবাই দোয়া করবেন। আসলে আমি আবারও বলছি, আমরা যদি এখনই সচেতন না হই, আমরা যদি আসলে এখনই আসলে কি বলবো, আজকের এই ঘটনার পরে যদি আমাদের এই বিপ্লবের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ না হই, এটা আমাদের জন্য একটা মারাত্মক, শুধু না বিপজ্জনক একটা বার্তা। আমি বলবো একটা বিপ্লবীকে এই বাংলাদেশে আসলে ওরা আপনার বেঁচে থাকতে দিবে না। প্রত্যেকটা বিপ্লবীকে এরা আসলে হত্যা করবে। দেখেন, বেছে বেছে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, বিতাড়িত করেছি, কাউকে এরা বাঁচতে দেবে না। তো যাই হোক বন্ধুগণ, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা হয়তো কালকে বড় ধরনের কর্মসূচি ঢাকায় ঘোষণা করব। দল মত নির্বিশেষে যে যেখানেই থাকবেন, আগামীকালকের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে আমরা এই ফ্যাসিবাদের দোসরদেরকে হটাবো, উৎখাত করব। ফ্যাসিবাদের একটা দোসর বাংলাদেশে এক্সিস্ট করা অবস্থায়, থাকা অবস্থায় আমরা কেউ আর ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। তাই আমি দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আগামীকালকে আসুন, আমরা কিছুক্ষণের মধ্যেই টাইম এবং স্থান আমরা ঘোষণা করব কালকের বিক্ষোভে। আপনারা সকলেই দলমত নির্বিশেষে কালকে অংশগ্রহণ করবেন। কে বিএনপি, কে জামাত ইসলাম, কে গণ অধিকার, কে এনসিপি, কে ইসলামী আন্দোলন, এসব ভেদাভেদ এখন আর দেখার সময় নেই। মনে রাখবেন,
বাঁচলে একসাথে বাঁচবো, আর যদি কোনো একটা পরিস্থিতি তৈরি হয় কেউই রক্ষা পাবেন না, কেউই বাঁচবেন না। এটা একবারে শতভাগ আপনারা আসলে নিশ্চিত থাকেন, কেউই রক্ষা পাবেন না। এই ফ্যাসিবাদী আওয়ামী দোসরদের হাত থেকে আপনারা কেউই বাঁচবেন না। তো সুতরাং বাঁচতে হলে মিলেমিশে বাঁচতে হবে, একসাথে বাঁচতে হবে। ফ্যাসিবাদের দোসরদের উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে, এই লড়াই চলবে ইনশাআল্লাহ। তাই আমি একটা কথাই বলবো আবারও, যে আসুন দলমত নির্বিশেষে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই লড়াইকে আমরা জারি রাখি, এই লড়াইকে আমরা রাজপথে বেগবান করি। আজকে যদি কেউ মনে করে থাকেন ভিপি নূরের উপরে হামলা হয়েছে, তাতে আমার কি? মনে রাখবেন আজকে ভিপি নূর, কালকে কিন্তু আপনিও টার্গেট হবেন। এই পুলিশ প্রশাসনের 90% এখনো কিন্তু তাদের দখলে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধুগণ। সুতরাং তারা কিন্তু এখনো পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটি জায়গায়। কয়জনকে এই ইন্টারিম সরকার সরাতে পেরেছে? পারে নাই। তো সেই জায়গা থেকে আমি স্পষ্ট করে বলছি, যদি বাঁচতে হয় তাহলে এই ফ্যাসিবাদের দোসরদের সরাতে হবে। আজকের এই ঘটনা একবারে পরিষ্কারভাবে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চলছে ভিপি নূরের চিকিৎসা। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই আসলে নুরুল হক নূরকে এই ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার যে প্রাথমিক চিকিৎসা সেটি চলমান রয়েছে। যে গণ অধিকার পরিষদের সঙ্গে কিছুক্ষণ আগে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই মুহূর্তে তাকে এই ইসলামী ব্যাংক হাসপাতালের যে অবজারভেশন রুম সেখানে এনে তাকে রাখা হয়েছে এবং এখানে তার যে প্রাথমিক চিকিৎসা সেটি চলমান রয়েছে। নুরুল হক নূর ছাড়াও প্রায় 50 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে গণ অধিকার পরিষদ। কিছুক্ষণ আগে গণমাধ্যমকে পাঠানো একটি বার্তায় গণ অধিকার পরিষদের যিনি আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য, তিনি কিন্তু সেটি জানিয়েছেন এবং এই মুহূর্তে এখানে নুরুল হক নূরের যে প্রাথমিক চিকিৎসা সেটি চলমান রয়েছে। তাকে এই হাসপাতালটি আসলে খুবই কাছে হয়, তাকে দ্রুততম সময়ের মধ্যে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেখানে আসে এবং সেখানে এসে তার এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য তারা সেখানে পুলিশ সেখানে চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশের সঙ্গেও ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, সেই ঘটনা আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। সেই ঘটনায় যে বিজয়নগরে যে আলরাজি কমপ্লেক্সের নিচে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি সংবাদ সম্মেলন চলছিল, সেই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানে পৌঁছার পরে সেই ধাওয়া পাল্টা দেওয়ায় নুরুল হক নূর গুরুতর বলা যায় গুরুতর আহত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং তার চিকিৎসা এই মুহূর্তে ইসলামী ব্যাংক হাসপাতালে চলমান রয়েছে। আমরা দেখছি তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে নেতা কর্মীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে এই ঘটনায় এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে পোস্ট করেছেন এবং সেখানে আমরা দেখছি সার্জিস আলম সহ বেশ কয়েকজন নেতাকর্মীর যে পোস্ট ফেসবুকে সেটি আমরা লক্ষ্য করেছি। দেখছেন এর আগে আমরা এনসিপির নেতা যুগ্ম সদস্য সচিব যিনি রয়েছেন তিনি এখানে এসেছিলেন অবজারভেশন সেন্টারে নুরুল হক নূরের যে চিকিৎসা, সেই চিকিৎসা চলছে ইসলামী ব্যাংক হাসপাতালে। সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। দেখছেন এই মুহূর্তে ইসলামী ব্যাংক হাসপাতালের এই অবজারভেশন সেন্টারে নুরুল হক নূরের যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা চলছে এবং এখানে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত 50 জনেরও অধিক নেতাকর্মী আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও আহত হয়েছেন এবং নুরুল হক নূরের যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীদের যে ঘটনা, সেই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন
নুরুল হক নূর, এবং এই মুহূর্তে ইসলামী ব্যাংক হাসপাতালে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা চলমান রয়েছে। দেখছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে। এবং রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, এবং এ সময় জাপান নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঘটনাস্থল ছাড়তে 10 মিনিট সময় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নেতাকর্মীদের উপরে লাঠিচার্জ করে, এবং সেই লাঠিচার্জের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে আপনি ছিলেন? সংবাদ সম্মেলনে ওখানে ছিলেন আপনি? আপনি তো সংবাদ সম্মেলনে ওখানে ছিলেন, কি হয়েছিল একটু বলেন তো? আপনি ছিলেন ওখানে? দর্শক, প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন গণ অধিকার পরিষদের নেত্রী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। এই যে দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে মারাত্মকভাবে আহত হয় ভিপি নূর এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে শুক্রবার রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় জাতীয় কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে 10 মিনিট সময় দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক পরিমাণে লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং এতেই আহত হয় আসলে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর সহ অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাশেদ খান সহ অনেকে আহত হয়েছে। আহত রাশেদ খান সহ অনেককে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগে কিন্তু 29 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে গণ অধিকার পরিষদের রাশেদ খান। তিনি কিন্তু সন্ধ্যার সময় আহত হয়েছে এবং 8টার দিকে কিন্তু ভিপি নূরও কিন্তু আহত হয়েছে। এখন আপনারা জানাবেন কি বলতে চান এই ঘটনার প্রেক্ষিতে। ভিপি নূর ব্যক্তি হিসাবে তার সমালোচনা থাকতে পারে, কিন্তু প্রতিবাদী হিসাবে, লড়াকু সৈনিক হিসাবে কিন্তু তিনি এক বীরের নাম। আসলে কি বলবো, আসলে বুঝে উঠতে পারতেছি না। ইতিমধ্যে ভিপি নূরের আহতর এই ঘটনা শুনে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এনসিপি নেতা সার্জিস আলম এবং হান্নান মাসুদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।